আজকের ভিডিওটিতে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমেতে যে ভূমিরূপটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়াদি। তো ওয়াদি কাকে বলে? ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলিকে ওয়াদি বলে। তো এই যে ওয়াদি কিভাবে তৈরি হয় না, মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে জলধারা সৃষ্টি হয় তা নদী খাতে পরিণত হয়। প্রবাহপথে জলের দ্রুত অধোগমন ও অধিক বাষ্পীভবনের কারণে নদী খাতটি শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে। অর্থাৎ ওয়াদিটা হচ্ছে যে মরু অঞ্চলেতে যে সমস্ত উচ্চভূমি থাকে সেইখানেতে যখন বৃষ্টিপাত হয়, মানে যদিও মরু অঞ্চলেতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, কিন্তু যে সামান্য বৃষ্টিপাত মরু অঞ্চলেতে হয়ে থাকে সেই বৃষ্টিপাতের ফলেতে যে জলধারাটার সৃষ্টি হয়, অর্থাৎ সেই যে উচ্চভূমি, সেই উচ্চভূমির ঢাল বরাবর যে জলধারাটা তৈরি হয় সেই জলধারাটা কি করে না প্রবাহিত হয়, মানে নদীর মতন প্রবাহিত হয়ে থাকে এবং যে পথে এটা প্রবাহিত হয় সেখানে একটি খাত, যেটাকে নদী খাত বলছি, সেই নদী খাত তৈরি হয়ে থাকে। এবারেতে যেহেতু মরু অঞ্চলেতে এই বৃষ্টিপাত খুব বেশি দিন স্থায়ী যেহেতু হয় না বা বেশিক্ষণ স্থায়ী হয় না, হঠাৎই একটি প্রবল বৃষ্টিপাত হয়। এবারে যতক্ষণ বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাত হতে থাকে ততক্ষণ ওই জলধারার প্রবাহটা বজায় থাকে। এবারেতে যখনই বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে আসতে থাকে তখন কি হয়, ওই জলধারাটার যে গতি সেই গতিও কিন্তু আস্তে আস্তে কমে যায়। আর তার সঙ্গে সঙ্গে কী হয়, যেহেতু মরু অঞ্চলেতে যে মৃত্তিকা হয় সেটি মূলত বালি হওয়ার কারণেতে, মানে বালির পরিমাণটা বেশি থাকার কারণেতে সেখানেতে মৃত্তিকাতে রন্ধ্রের পরিমাণটা খুব বেশি। সেই জন্যে এই যে জলটা যে পথে প্রবাহিত হয়, যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই খাতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কী হয়, দ্রুত অধোগমন হয়ে যায়, অর্থাৎ মাটির নিচে চলে যায়। মরু অঞ্চলের মৃত্তিকাতে মাটির সছিদ্রতা পরিমাণটা বেশি এবং যে কারণেতে এই জল দ্রুত মাটির নিচে চলে যায়। দেখবে যে বালির মধ্যে, দেখবে আমাদের যে রাস্তার ধারে বা কোনো জায়গায় কোনো কনস্ট্রাকশনের কাজের জন্য যে বালি ঢিবি করা থাকে, তোমরা কোনো সময় দেখবে যে বালির মধ্যে যদি তুমি এক গ্লাস জল ঢেলে দাও, দেখবে জলটা খুব তাড়াতাড়ি মানে চলে যায় নিচের দিকে। তার কারণটাই হচ্ছে বালির মধ্যে ফাঁক ফোকর, মানে সছিদ্রতার পরিমাণটা বেশি হওয়ার কারণেতে খুব দ্রুত জলটা অধোগমন হয়ে যায়। এবং মরু অঞ্চলেতেও ব্যাপারটা কিন্তু একই ঘটে, অর্থাৎ যে জলধারাটা তৈরি হয় সেই জলধারাটা যে পথে প্রবাহিত হতে থাকে সেই পথেতে মানে মৃত্তিকাটার পথে যেহেতু সছিদ্রতার পরিমাণ বেশি, সেই কারণে জলটা কিন্তু দ্রুত অধোগমন হয়ে যায়। আর কি হয়, আর যেটা হচ্ছে মরুভূমিতে উষ্ণতার পরিমাণটা খুব বেশি, সেই কারণেতে জল বাষ্পীভূত হয়ে যায়, মানে জলপ্রবাহের যে জলটা সেই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। যে কারণেতে খুব অল্প সময়ের মধ্যে ওই যে নদী খাতটি তৈরি হয় সেই নদী খাতটি শুকনো হয়ে যায়। কিন্তু নদী খাতটি শুকনো হয়ে যায়, মানে নদী খাতের যে জলটা প্রবাহিত হচ্ছিল সেইটা কিন্তু শুকনো হয়ে যায়, মানে শুকিয়ে যায়, জলটা আর থাকে না। কিন্তু জলটা না থাকলেও যে খাত দিয়ে ওই জলটা প্রবাহিত হচ্ছিল সেই খাতটা কিন্তু থেকে যায়। যেরকম আমাদের সময় দেখো হয় না যে নদী খাত শুকিয়ে যায়, অর্থাৎ গরমের সময়তে অতিরিক্ত গরমেতে কি হয় যে নদীর জল শুকিয়ে যায় এবং শুকিয়ে গেলে কিন্তু যে খাতের মধ্য দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছিল, নদীর জলটা প্রবাহিত হচ্ছিল, সেটা কিন্তু থাকে, অর্থাৎ নদী খাতটার অস্তিত্বটা কিন্তু থাকে। তো মরুভূমি অঞ্চলেতেও ব্যাপারটা ঠিক তাই হয়। যে জলপ্রবাহটা তৈরি হয় সেই জলপ্রবাহটার যে খাতের মধ্য দিয়ে যায় সেই খাতটার কিন্তু থেকে যায়, অর্থাৎ জলটা নিচে অধোগমন হয়ে যাওয়া বা বাষ্পীভূত হয়ে যাওয়ার কারণে জলের প্রবাহটা যখন আর থাকে না, তখন কিন্তু যে খাতের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হচ্ছিল সেই খাতটা কিন্তু থাকে। আর ওই নদী খাতটা, ওই শুকিয়ে যাওয়া যে নদী খাতটা, ওটাকেই কিন্তু মরু অঞ্চলেতে ওয়াদি বলে। মানে এক কথা যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে যে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলোকে বলা হয় হচ্ছে ওয়াদি। অর্থাৎ যে খাতের মধ্য দিয়ে মরুভূমিতে হঠাৎ বৃষ্টিপাতের ফলেতে যে জলধারাগুলো তৈরি হয়, যে খাতের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হয়, সেই খাতের জলটা যখন টেনে যায় বা শুকিয়ে যায়, সেই যে শুকনো হয়ে যাওয়া নদী খাতটা, সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে ওয়াদি। আর এর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে যে বছরের অধিকাংশ সময় এই খাতগুলি শুকনো থাকে,
তার কারণ মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু খুব কম হয়, খুব অল্প হয় এবং উষ্ণতা যেহেতু খুব বেশি হয়, সেই কারণেতে এই নদী খাতগুলো কিন্তু বছরের অধিকাংশ সময় শুকনো থাকে। আর নদী খাতগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় না, স্বল্প দৈর্ঘ্যের হয়ে থাকে, কারণ জলের প্রবাহটা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না, যে কারণেতে কিন্তু নদী খাতগুলোর দৈর্ঘ্যও খুব বেশি হয় না। আর কোথায় দেখতে পাওয়া যায়? আরবের মরুভূমির স্থানে স্থানে এরকম ওয়াদি দেখতে পাওয়া যায়। এর পরের যে ভূমিরূপটি রয়েছে সেই ভূমিরূপটির নাম হচ্ছে পেডিমেন্ট। তো পেডিমেন্টটা কি? পেডিমেন্টটা হচ্ছে, দেখো, যে ভূবিজ্ঞানী জে.কে. গিলবার্ট 1882 সালে এই প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। আর এর অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ। তো মরু অঞ্চলে পর্বতের পাদদেশের প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। অর্থাৎ মরুভূমিতে যে সমস্ত পার্বত্য অঞ্চল থাকে, সেই সমস্ত পার্বত্য অঞ্চলের যে পাদদেশীয় যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে কিন্তু বলা হয়ে থাকে পেডিমেন্ট। আর এটা কিভাবে তৈরি হয়? না, বায়ু ও সাময়িক জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমির পর্বতের পাদদেশ অঞ্চল ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্টের উৎপত্তি করে। অর্থাৎ যে পার্বত্য অঞ্চলেতে, এই মরুভূমি অঞ্চলে বায়ু তো ক্ষয় কাজ করছেই, বায়ুর সেই ক্ষয় কাজের দ্বারা হচ্ছে পর্বতের যে ঢাল রয়েছে, সেই ঢাল বা পাদদেশীয় অঞ্চল হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যখন যে জলধারা তৈরি হয়, যে মরুভূমিতে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতের ফলেতে যে জলধারাগুলো তৈরি হয়, সেই জলধারা গুলো যখন ওই পর্বতের পাদদেশে, মানে পর্বতের ঢাল বরাবর বা পাহাড়ের ঢাল বরাবর যখন নামতে থাকে, তখন তার দ্বারাও কিন্তু সাময়িকভাবে ক্ষয়কার্য হয়। এবং এই দুটো, মানে বায়ু এবং সাময়িক যে জলধারা, সেই দুটোর মিলিত কাজের ফলেতেই কিন্তু এই পেডিমেন্ট উৎপত্তি হয়ে থাকে, মানে পর্বত বা পাহাড়ের যে পাদদেশীয় যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলটা তৈরি হয়ে থাকে, ক্ষয়ীভূত হয়। এবং এই পেডিমেন্টের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে পেডিমেন্ট ছোট বড় প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর দ্বারা গঠিত হয়ে থাকে। আর পেডিমেন্টের গড় ঢাল মোটামুটি 7 ডিগ্রি পর্যন্ত হয়। আর পেডিমেন্টের আকৃতি অবতল প্রকৃতির হয়ে থাকে। আর কোথায় দেখা যায়? না, সাহারা মরুভূমিতে আটলাস পর্বতের দক্ষিণ দিকের পাদদেশীয় অঞ্চলেতে পেডিমেন্ট দেখতে পাওয়া যায়। আর এই যে ভূমিরূপটা আছে, সেটাকে আমরা একটু এই ছবিটার মাধ্যমেতে বুঝে নেব। তো দেখো, এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে সেই উচ্চভূমি, যেটাকে আমরা পর্বত বা পাহাড় হিসেবে ধরতে পারি। তো এই যে পর্বত বা পাহাড়, এইখানে থেকে যখন এই ঢালটা যখন তুলনামূলকভাবে অনেকটা কমে আসছে, অর্থাৎ এই যে অঞ্চলটা, দেখো এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই অঞ্চলটাকে বলছে হচ্ছে পেডিমেন্ট। তো এইখানেতেই কিন্তু এই অঞ্চলটাতে দেখো, এখানেতে বায়ুর মানে বায়ুর প্রবাহের ফলেতে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, এবং ক্ষয়জাত পদার্থগুলো এখানে এসে জমাও হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে জলধারাগুলো তৈরি হয়, এই যে দেখো এখান থেকে যে জলধারাগুলো তৈরি হয়েছে, সেই জলধারাগুলোর মাধ্যমেতে যে ক্ষয়জাত যে পদার্থ যেগুলো, সেগুলোও কিন্তু এই পেডিমেন্টের এই জায়গাটাতে এসে, এই পাদদেশীয় অঞ্চলে এসে জমা হচ্ছে। অর্থাৎ সম্মিলিতভাবে, অর্থাৎ ক্ষয়কাজও হচ্ছে, ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হচ্ছে, সম্মিলিতভাবে এই পর্বতের যে এই যে পর্বত বা এই যে উচ্চভূমি, এই উচ্চভূমির এই যে পাদদেশীয় যে এই অঞ্চলটা রয়েছে, এই পাদদেশীয় এই অঞ্চলটাকেই বলছে হচ্ছে পেডিমেন্ট। ঠিক আছে, এই জায়গাটাতে। এর পরের যে ভূমিরূপে এটা রয়েছে, তার নাম হচ্ছে বাজাদা। তো এখানেতে কি বলছে দেখো সংজ্ঞাতে, যে মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে। আর কিভাবে উৎপত্তি হয়? না, বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে নুড়ি, বালি, পলি প্রভৃতি পদার্থ বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হলে বাজাদা গড়ে ওঠে। আর পর্বতের পাদদেশে একাধিক পলল শঙ্কু পরস্পর সংযুক্ত হয়েও বাজাদা গড়ে ওঠে। তো আমরা এই ছবিটার সাহায্যে দেখে নিই। দেখো, এইটা হচ্ছে বাজাদা, মানে পেডিমেন্টের পরেতে কিন্তু বাজাদা তৈরি হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে এই যে জলধারা বাহিত যে পদার্থগুলো, সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সমস্ত পদার্থগুলো, এখানে থেকে কিছুটা তো সঞ্চিত হচ্ছেই, তুলনামূলকভাবে যে সমস্ত সূক্ষ্ম পদার্থ যেগুলো জলধারা দ্বারা আরেকটু বেশি দূর পর্যন্ত পরিবাহিত হয়ে যেতে পারে, সেইটা পেডিমেন্টের সামনেতে এই জায়গাটাতে সঞ্চিত হয়ে থাকে। তো এইটাকে বলা হয় হচ্ছে বাজাদা। এটা তুলনামূলক আরও সমতল, পেডিমেন্টের থেকেও কিন্তু এটা আরেকটু নিচুতে অবস্থান করে। এবং পেডিমেন্টের যে ঢাল, যেটা আমরা দেখলাম যে মোটামুটি গড়ে মোটামুটি 7 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বাজাদার ঢাল কিন্তু আরও কম, মানে 7 ডিগ্রির থেকে আরও কম হয়ে থাকে, 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত এই বাজাদার ঢাল লক্ষ্য করতে পারা যায়। আর এই বাজাদাটা মূলত কিন্তু সমতল ভূমি সঞ্চয়ের কার্যের ফলে বায়ু এবং মরুভূমি অঞ্চলে যে জলধারা তৈরি হয়, সেই জলধারার যে সঞ্চয় কাজ, সেই সঞ্চয়ের কার্যের, মানে সম্মিলিতভাবে
সঞ্চয় কার্যের ফলেতে এইখানেতে এই অতি সূক্ষ্ম যে পলি যে পদার্থ মানে পলি জাতীয় যে পদার্থ যেগুলো সেগুলো সঞ্চিত হয়ে এই বাজাদার মতন সমতল ভূমি বা সমভূমি তৈরি করে থাকে। এই জায়গাটা সবসময় মনে রাখবে, পেডিমেন্টের সামনেতে কিন্তু বাজাদা তৈরি হয়ে থাকে। আর অনেক সময় দেখা যায় যে এই যে পলল ব্যাজনী বা পলল শঙ্কু যে জিনিসটা, যেটা আমরা নদীর ক্ষেত্রেও দেখি, এই ধরনের যে ভূমিরূপটা তৈরি হয়, এই পলল শঙ্কু পরপর যদি এরম পলল শঙ্কু গঠিত হতে থাকে, তাহলেও দেখা যায় যে একটার সঙ্গে আর একটা এই পলল শঙ্কু বা পলল ব্যাজনী সংযুক্ত হয়ে বাজাদা তৈরি হয়ে ওঠে। আচ্ছা, এরপরে যে বাজাদার যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বাজাদা মূলত সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত হয়। কারণ বড় বড় যে সমস্ত নুড়ি কাঁকর বালি যেগুলো থাকে সেগুলো এই জায়গাতে সঞ্চিত হয়ে থাকে, মানে এটা বেশি দূর পর্যন্ত প্রবাহিত হতে পারে না। কিন্তু তুলনামূলকভাবে যে সূক্ষ্ম যে সমস্ত পলি বালি কাঁকর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তুলনামূলক আরও দূরেতে গিয়ে সঞ্চিত হয়। তো সেই জন্যে বাজাদার ক্ষেত্রে কিন্তু মূলত আমরা সূক্ষ্ম পলি বালি ইত্যাদি সঞ্চিত হতে দেখি। আর এর গড় ঢাল হচ্ছে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, আর বাজাদা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। আর এটা দেখতে পাওয়া যায় কোথায় না, সাহারা, কালাহারি, আরব ও অস্ট্রেলীয় মরুভূমির পর্বতের পাদদেশে পেডিমেন্টের সঙ্গেই বাজাদা দেখতে পাওয়া যায়। কারণ বাজাদা এবং পেডিমেন্ট পরস্পরের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকে, পেডিমেন্টের পরেতেই কিন্তু বাজাদা তৈরি হয়ে থাকে। তো এই দুটো অঞ্চল কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া যায়। যেখানেই পেডিমেন্ট দেখতে পাওয়া যায় তার সামনের দিকে, সম্মুখ দিকে কিন্তু আমরা বাজাদা দেখতে পাবো। এর পরের যে ভূমিরূপটি যেটি রয়েছে তার নাম হচ্ছে প্লায়া। তো প্লায়া কিভাবে তৈরি হয় বা প্লায়া কাকে বলে আগে জানবো। যে মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে। আর এর উৎপত্তি কী হয় না, মরু অঞ্চলেতে হঠাৎ প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট একাধিক জলধারা কোনো পর্বত বেষ্টিত অবনত ভূমিতে এসে সঞ্চিত হলে প্লায়া হ্রদের সৃষ্টি হয়। তো আমরা আবারও আগের ছবিটাতে ফিরি। দেখো এই যে জায়গাটা, এটাকে বলছে হচ্ছে প্লায়া। তো প্লায়া এটা এখানেও রয়েছে, দেখো, বা এখানেও রয়েছে প্লায়া। তো কীভাবে প্লায়া হ্রদ তৈরি হয়, দেখো এই যে উচ্চভূমি রয়েছে, এই উচ্চভূমি থেকে যে জলধারাগুলো তৈরি হয়, সেই মানে হঠাৎ বৃষ্টিপাতের ফলেতে যে জলধারাগুলো তৈরি হয়, সেই জলধারা কি হচ্ছে না, এই ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে। বিভিন্ন দিক থেকে জলধারাগুলো তৈরি হয়ে ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে। এবং তুলনামূলকভাবে এরকম যদি কোনো অবনমিত কোনো অঞ্চল থাকে যেটাখানে এই জলটা জমতে পারে, তাহলে কি হচ্ছে, এই জলধারাবাহিত মানে যে জলটা আসছে আর কি এই উচ্চভূমি থেকে, সেই জলটা এই তুলনামূলকভাবে এই নিচু অবনমিত যে জায়গাটা আছে এখানটাতে সঞ্চিত হচ্ছে। আর এটাকেই কিন্তু প্লায়া হ্রদ বলে। আর এই প্লায়া হ্রদের যে জল হয় সেই জলটা কিন্তু খুবই লবণাক্ত হয়, নোনতা হয়ে থাকে। তো মরুভূমিতে এই একটা ভূমিরূপ হয়ে থাকে, অর্থাৎ যে জলধারাগুলো তৈরি হচ্ছে হঠাৎ বৃষ্টিপাতের ফলেতে, সেই জলধারাগুলো যখন এই ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে, দেখা যায় যে যদি কোনো অবনত এলাকা থাকে, কোনো অবনত অংশ থাকে, তাহলে সেই অবনত অংশ মূলত এই বাজাদা বা বাজাদা পরবর্তী, বাজাদারও সামনের দিকে বাজাদা পরবর্তী এরকম জায়গাতে যদি কোনো অবনত অঞ্চল থাকে, এই জায়গাটাতে যেখানটাতে জলটা জমতে পারে আর কি, তো সেই রকম কোনো জায়গাতে এই বিভিন্ন দিক থেকে এই জলটা এসে এখানেতে জমে এবং এখানে একটা হ্রদ তৈরি করে, যেটাকে আমরা প্লায়া হ্রদ বলি। এবং মরুভূমিতে তৈরি হওয়া এই রকম যে লবণাক্ত জলের যে হ্রদগুলো সেগুলোকেই কিন্তু বলা হয়ে থাকে প্লায়া হ্রদ। আর এর বৈশিষ্ট্য কি, যে জলের সঙ্গে অতিরিক্ত লবণ ধুয়ে এসে এই হ্রদে জমা হয় বলে এগুলো খুব লবণাক্ত হয়। এটা প্লায়া হ্রদের অন্যতম বৈশিষ্ট্য, কারণ এর জল প্রচণ্ড লবণাক্ত হয়ে থাকে। আর বছরের অধিকাংশ সময় কিন্তু এই প্লায়া হ্রদ শুকনো থাকে। কারণ আমি যেটা ওয়াদির ক্ষেত্রে যখন বলেছিলাম যে এই যে জলধারাগুলো, এই জলধারাগুলোতে কিন্তু সারা বছর জল পরিবাহিত কিন্তু হয় না। যখন বৃষ্টি হয় সেই সময়তেই কিন্তু এই জলটা পরিবাহিত হয় এবং সেইটা পরিবাহিত হয়ে এসে এই প্লায়া হ্রদে এসে জমা হয়। তো যখন জলের প্রবাহ যখন থাকে না, তখন এই নদীর যে খাতটা বা জলপ্রবাহের এই খাতটা তখন শুকনো হয়ে যায় এবং যে কারণেতে জলের যে যোগানটা সেটাও কিন্তু এই প্লায়া হ্রদে কমতে থাকে। এবং দেখা যায় যে প্লায়া হ্রদেতেও জলের যোগান কমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানেতেও কিন্তু জলের পরিমাণ কমে এই হ্রদটা কিন্তু শুকনো হয়ে যায়। তো সেটাই বলছে যে বছরের কিন্তু অধিকাংশ সময়তে প্লায়া হ্রদ শুকনো থাকে, যখন বৃষ্টি হয় তখনই দেখা যায় যে প্লায়া হ্রদে জল জমে থাকতে। এবার শুষ্ক অবস্থায় প্লায়ার উপরিভাগে লবণের আস্তরণ দেখতে পাওয়া যায়, কারণ যেহেতু জলটা টেনে যায়, কিন্তু লবণের জলের মধ্যে মিশে থাকা যে লবণটা, সেই লবণটা কিন্তু প্লায়া হ্রদের উপরিভাগেতে কিন্তু দেখা যায়। মানে জল টেনে গেল কিন্তু লবণের স্তরটা কিন্তু লক্ষ্য করা যায়। আর শুষ্ক লবণাক্ত প্লায়াতলে সূর্যলোক প্রতিফলিত হলে জলের মতন দেখায়, মানে লবণের যে স্তরটা আছে সেই স্তরটা, মানে জল থাকে না, কিন্তু জলটা না থেকে প্লায়া হ্রদেতে ওই লবণের স্তরটা কিন্তু সঞ্চিত হয়ে থাকে।
এবার তার উপরে যখন সূর্যের আলো পড়ে তখন কিন্তু চকচক দেখায়, দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় যে জল আছে, কিন্তু সামনেতে গেলে কিন্তু দেখা যায় যে সেই হ্রদেতে কিন্তু জলটা কিন্তু নেই, ওখানে সাদা লবণের স্তর পড়ে রয়েছে। আর এটা দেখা যায় কোথায়? আমাদের ভারতবর্ষের রাজস্থানের যে সম্বর হ্রদ আছে, এই সম্বর হ্রদ কিন্তু একটি প্লায়া হ্রদের উদাহরণ। তো এই যে 4টে প্রধান ভূমিরূপ, যেটি মরু অঞ্চলেতে বায়ু এবং জলধারার যে মিলিত কাজ, সেই মিলিত কাজের ফলেতে তৈরি হয়ে থাকে। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।